আমরা আজকে একটা বই নিয়ে আলোচনা করতে বসেছি, যে বইটার নাম হচ্ছে শিলালিপি, বাংলার আরবি ফার্সি প্রত্নরেখমালা। বইটা লিখেছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিক। মোহাম্মদ ইউসুফ সিদ্দিক অসম্ভব প্রাজ্ঞ একজন ব্যক্তি। তার সামনে বসে কথা বলা, তাকে প্রশ্ন করার মতো যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। তার প্রাজ্ঞতা সম্পর্কে যদি একটুখানি, তিনি প্রথমত অনেকগুলো ভাষা জানেন। বাংলা, ইংরেজি তো আমাদের শিক্ষিত মধ্যবিত্ত মাত্রই জানেন, কিন্তু তিনি আরবি ফার্সি ভাষায়ও এবং উর্দু ভাষায় অত্যন্ত পারদর্শী শুধু নন, তিনি উর্দু ভাষায় যদি ভুল না করে থাকি বই লিখেছেন, ইংরেজিতেও লিখেছেনই, বাংলায়ও লিখেছেন, আরবিতেও আরবিতেও লিখেছেন। তো উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। আহ, বিশেষ করে আহ, আহ, আচ্ছা, আমি নিজে না বলে তার কাছ থেকে আসি। আমি বলি প্রথমে, আপনার কাছে জানতে চাই সিদ্দিক ভাই, সেটা হচ্ছে যে আপনি এই বইটা লেখার আগে আপনার গবেষণার মূল ক্ষেত্রটা মূলত কি কি ছিল, এটা যদি আপনি বলেন তাহলে আমরা একটু বুঝতে পারি। মানে কখনো যে খুব একটা উদ্দেশ্য নিয়ে আমি করেছি বা লেখাপড়া করেছি তা না। এক এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ আরবি সাহিত্য নিয়ে কিছুদিন চর্চা করেছি, তারপর আরবি ভাষা নিয়ে, তারপর ইসলামিক স্টাডিজ নিয়ে, ইসলামী ধর্ম নিয়ে, হতে হতে শেষ পর্যন্ত এখানে এসে আমি একেবারে নিবিষ্ট হয়ে পড়লাম। ভালো লাগলো, একেবারে হারিয়ে ফেললাম নিজেকে শিলালিপিতে। শিলালিপিতে হ্যাঁ, এর আগে তো আপনি এমনিতে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনি নানাভাবে গবেষণা করেছেন, পড়িয়েছেন, হ্যাঁ, ক্লাস নিয়েছেন। পড়েছেন মানে ঘুরে বেড়িয়েছি বেশি। না, ঘুরে তো বেরিয়েছেন বটে, হ্যাঁ, এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে, হ্যাঁ, 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 তারপর আপনার পাকিস্তানে, হ্যাঁ, তারপর আপনি তো আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে গেলেন। যুক্তরাষ্ট্রের সম্ভবত যদি ভুল না করে থাকি আপনি ইসেও পড়িয়েছেন, যুক্তরাজ্যেও পড়িয়েছেন, আপনি হ্যাঁ, মানে ছিলেন, অক্সফোর্ডে ছিলাম এবং অক্সফোর্ডে ছিলেন, হার্ভার্ডে হার্ভার্ডে বেশ ছিলেন, কিছুদিন কাটিয়েছি আমি। কাটিয়েছেন। বিরাট সময়ের ব্যাপার, অধ্যবসায়ের ব্যাপার, ঘুরে বেড়ানোর ব্যাপার, খোঁজার ব্যাপার, খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করার ব্যাপার। আবার এক একটা জিনিসের শুধু ভাষা, মানে শুধু বক্তব্য, আপনি শিলালিপি নিয়ে যে কাজটা করেছেন, আপনি এরকম একটা কষ্টসাধ্য কাজের মধ্যে যুক্ত হলেন কি করে? হ্যাঁ, মানে আমি এই যে গ্রামে মানুষ হয়েছি সেটা হচ্ছে বর্তমান যে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলার যে শিবগঞ্জ উপজেলা, সেখানে আমাদের গ্রামের বাড়িটা হ্যাঁ, ছিল। হ্যাঁ, তো সেখানে সে তখন খুব জনবিরল সে এলাকাটা, তখন কথা বলছি, শুধু আমের বাগান আর আমের বাগান একটার পর একটা। তো আমাদের যেহেতু 60-এর দশক এটা। আত্মীয় স্বজন সব পশ্চিম বাংলায়, বীরভূম, হ্যাঁ, মালদা এবং মুর্শিদাবাদ মিলে। তো আমার নানির বোন আর জেনাব মারা গেছেন উনি। তো ওনার আসার কথা বীরভূম থেকে শিবগঞ্জে, গরু গাড়িতে করে আসবেন। তো কেউ যাবে, খুব শিশু আমি তখন, বোধহয় 6-7 বছর হবে। তো আমরা গরু গাড়িতে গেলাম যে সোনা মসজিদ, যেটা সেই চেকপোস্টে যাওয়ার পরে দেখছি একটা বিরাট বড় মসজিদ। আর সেখানে তখন বিরল কোনো লোকজন নেই। দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম এবং সেখানে দেখলাম যে একটা কিছু লেখা আছে, কৌতূহল। সেই যে কৌতূহল একটা হলো, সেটা সেই সুরসুরিটা সারা জীবনই যেন রয়ে গেল এবং শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে এগুলো নিয়ে কাজ করবো। কিন্তু এই বইটা করতে গিয়ে আপনার এটার যে তথ্যগুলো আছে, আপনি হুম, তো সারা বাংলা নানা আরবি ফার্সি যে হুম, লিপিগুলো আছে সেগুলো উদ্ধার করেছেন, হ্যাঁ। গবেষণা করেছেন। এটা কতদিনের আপনার গবেষণা লাগলো করতে গিয়ে, মোটামুটি কতদিন ধরে আপনি কাজটার সঙ্গে যুক্ত দেখো, আছেন? সত্যি কথা যদি বলি তো আমি মোটামুটি 78, অর্থাৎ 1978 থেকে আমি শুরু করেছি এটা, একটু একটু করে। একটু একটু করে। হ্যাঁ, এবং এটা মানে বেশ জরুরি শরীরে একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে 80 সালের পর থেকে এবং এ পর্যন্ত চলছে সে ধারাবাহিকতা। আস্তে আস্তে বেড়েছে, কমেনি। আর এখন তো তুঙ্গে। না, এখন হুম, আপনি এমনিতে যদি আপনাকে বলি, বইটার মধ্যে তো আপনি লিপিগুলো উদ্ধার করেছেন, লিপিক কলা নিয়ে কাজ করেছেন। আবার বাংলা অঞ্চলে এই লিপি কিরকম রূপ পরিগ্রহ করেছে হুম, সেটাতে আপনি কাজ, সেগুলো আপনি দেখিয়েছেন। ঐতিহাসিক তাৎপর্য যেমন দেখিয়েছেন, এটা জনসমাজের মধ্যে এটার ভূমিকা কিরকম ছিল, জনসমাজের ছবিটাও আঁকার চেষ্টা করেছেন। আপনি যদি একটু বলেন যে এই বইটার মধ্যে শিলালিপিগুলোকে আপনি কোন কোন দিক থেকে আপনি দেখানোর চেষ্টা করলেন? শিলালিপিতে শুধু না, একটা দিক না যে ভাষা না, ভাষার সাথে অনেক কিছু, যাকে আমরা বলি পাথুরে প্রমাণ। তো এই প্রমাণটা কিসের? শুধু কি সুলতানদের নামগুলো কিংবা সনগুলো? তা নয়, সামাজিক চিত্র ফুটে ওঠে। শুধু কি যে বক্তব্যগুলো, যে বয়ানগুলো সেখানে পাচ্ছি, শুধু কি সেটাই? বরং একটা যে দৃশ্যমান কতগুলো দিক আছে, যে যেন তীর ধনুক নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে, প্রাচীন যে জীবনযাত্রাগুলো। তো এখানে যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা
আহ, বাংলায় যে ইসলাম সম্পর্কে আমাদের যে আগের ধারণাগুলো ছিল এগুলো দেখতে গিয়ে সম্পূর্ণ বদলে যাচ্ছে, যে একটা এটা এই দেশের যে জলবায়ু, এদেশের যে প্রকৃতি, নদী বিন্যাস, সবকিছুর সাথে যেন আত্মকৃত হয়ে গেছিল ইসলাম, এবং সেটার একটা মূর্তমান কিংবা বিমূর্ত আহ, ধ্বনি আমরা পাচ্ছি শিলালিপিগুলোর মধ্যে দিয়ে। আহ, মানে মানে এখানে আপনি যেদিন বইটার উদ্বোধন হলো সেদিন আপনি কতগুলো কথা বলছিলেন যেগুলো নাকি সবাইকে খুব গভীরভাবে স্পর্শ হুম, করেছে, যেটা আপনি পড়লেন যে বাংলায় ইসলামের যে একটা নিজস্ব সৌন্দর্য, বাংলা হ্যাঁ মিলেমিশে যে হ্যাঁ একটা যে চেহারা দাঁড়িয়েছে, ওখানে আপনি বলছিলেন যে অনেক দুটো দিক থেকে একটা দেখাচ্ছেন যে অনেকগুলো মানে জিনিস হচ্ছে লিপিগুলো থেকে বোঝা যায় হুম, যে একটা যখন নাকি মসজিদ করা হচ্ছে তখন ওটাতে যেমন কেউ নামাজ পড়বেন, হুম, ধর্মচর্চা করবেন, আবার তার সঙ্গে হয়তো কোনো একটা লোকের আশ্রয় হবে। হ্যাঁ, আবার কোনো একটা পুকুর হচ্ছে সেখানে যেমন উজু করতে যাবেন, কিন্তু একই সঙ্গে হয়তো সেটা হয়তো ওই অঞ্চলের লোকদের হয়তো পানির উৎস। পানি আপনি সরবরাহ, এগুলো আপনি বলছিলেন যে হ্যাঁ অনেকগুলো মানে দেখা যায় যে একটা মানে ওই আশপাশের যে একটা কমিউনিটি, একটা হুম, মানুষ হুম, তার সঙ্গে কিভাবে গুরুত্বপূর্ণ ছিল এই হুম। জিনিসগুলো। হ্যাঁ, মানে ইসলাম যে সমাজের একটা অংশ বিশেষ হয়ে দাঁড়িয়েছিল এবং আত্মকৃত হ্যাঁ, জি। মানুষ করেছিল, এগুলো শিলালিপিগুলো সেগুলোই ফুটে ওঠে। সেদিন আপনি বলছিলেন যে জনজীবনের সঙ্গে কিভাবে করে ধর্মটা মিলেমিশে গিয়েছিল। আপনি যদি একটু বলেন দর্শক তাহলে বুঝতে পারবে যে বইটার মধ্যে কি কি মানে অনেক অনেক বিষয় আছে যেটা নিয়ে আমরা হ্যাঁ, জানতে পারবো বাংলা যেরকম ইসলাম একটা সম্পর্কে। শিলালিপিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা শ্রীলক্ষ্মী বাই সম্ভবত সিলেটে একজন বড় একজন কর্মকর্তার সাথে, তার নাম হচ্ছে শেহজাদা কিছু একটা, আহ, তো খানজাহান এরকম ইয়ে না, আমরা খুলনার বাগেরহাটের ওই হ্যাঁ, খানজাহান। অন্য, আচ্ছা, হ্যাঁ, অন্য। তো তার সাথে তার বিয়ে হয়েছে, তিনি আবার একটা মসজিদ তৈরি করছেন, এবং সেখানে লোকজন যাচ্ছে। এই ধরনের যে ইয়েগুলো বার্তাগুলো কিংবা বয়ানগুলো সেখান থেকে আমরা অনেক কিছু পেতে পারি, যে একটা সত্যিকারের একটা বহুত্ববাদ এদেশে ছিল, মানুষ মিলেমিশে বাস করত, এবং আহ, পাথরের প্রমাণে কিন্তু আমরা কোথাও দেখতে পাই না যে কোন রকম অপ্রীতিকর কোনো সম্পর্ক কিংবা সাম্প্রদায়িকতা মোটেই নেই। সব জায়গায় যেন একটা মিলন বার্তা, হুম, একটা মিলন মঙ্গল বার্তা। তো সেগুলো তো একটা তো বয়ানের মধ্যে দিয়ে আমরা পাই, একটা হচ্ছে যে উদ্ধৃতি যেগুলো দিয়েছে কোরআন শরীফে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, হুম, আমার ধর্ম আমার। হুম, আচ্ছা, তো এটাই তো, হুম, এবং এটার উপর ভিত্তি করে তো মানব হুম, সমাজ রচিত হয়েছে, এবং যেখানে এগুলো পালন করা হয়নি কিংবা গুরুত্ব পায়নি সেখানে তো বিভেদ, সেখানে তো হুম, মারামারি হুম। হানাহানি, এখনকার বিশ্বে বলুন বা অতীতের কিংবা সামনের যেগুলো হবে তাই। তো সেগুলো আছে। আর এছাড়া যে যে চিত্র, যে চাক্ষুষ দৃশ্যমান যে রাইট। হ্যাঁ, যে মানে লিপি কলার লিপির যে মানে কলাগুলো, আকার প্রকৃতি হ্যাঁ, এবং বিন্যাস যেটা, হ্যাঁ। সেখানে দেখতে পাই আমরা রাজহংস যেন তারা আম, এই মানের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, সাঁতার কেটে বেড়াচ্ছে। সেখানে দেখতে পাই আমরা কাশবন, কাশবন, নখাগড়ার বন, আচ্ছা, নলখাগড়ার বন। মাছের প্রতিকৃতি পাই, নৌকো পাই, হুম, দাঁড়ের পাই। হুম। তো ঠিক বাংলা যেরকম সে সময় ছিল, এখনকার বাংলা না, এখন তো ইঞ্জিন চালিত নৌকাগুলো হয়ে গেছে। সেই মানে হাজার ছবিগুলো হাজার পাওয়া যায়। বছরের যে বাংলা, যে ঐতিহ্য, সমাজ, প্রকৃতি, সেগুলো ফুটে ওঠে, এবং এগুলো সত্যি বিস্ময়কর একটা, এগুলো এরকম লিপি আমি কোথাও পাইনি পৃথিবীতে। মানে বাংলা আপনি বলছেন যে বাংলাদেশের যে শিলালিপি সেগুলোর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। শুধু নিজস্ব না, মানে এত সুন্দর শিলালিপি আমি গ্রিক দেখেছি, চাইনিজ দেখেছি, এবং আরবি ফার্সি যেগুলো কথা বলছি সেগুলো অন্যান্য দেশে দেখেছি। মানে এই লিপিগুলো সংখ্যা কিন্তু অনেক, মানে ইয়ে শত শত না, বরং হাজার হাজার বিভিন্ন দেশে। তার মধ্যে এই যে বাংলাদেশের শিলালিপিগুলো সেগুলো কিন্তু একটা মৌলিক একটা রূপ আছে, এবং উম, মানে অতি সুন্দর, এগুলো মনোরম। আপনার কি মনে হয় মানে এমনিতে আমরা যদি শেষ দিকে আসি যে এই বইটা আপনার আমাদের এই বাংলা অঞ্চলের মানে আম, জনসমাজের ইতিহাস বুঝতে কি কোনো দিক থেকে সাহায্য করবে বলে মনে করেন আপনি এই বইটা? অবশ্যই এটা হচ্ছে একটা মৌলিক, মানে আপনি ইতিহাস কোত্থেকে পাবেন?
আমাদের তো বইগুলোর সংখ্যা খুব কম, কারণ হুম। বাংলাদেশের যে ভূ প্রকৃতি, এখানকার যে আবহাওয়া, তারপর বাড়ি ঘর যেগুলো ছিল সব খড়ের বাড়ি, হুম। অনেক কিছু পড়ে গেছে, অনেক কিছু ধ্বংস হয়ে হুম। গেছে। গড়ে কথা একদম হুম। গড়ে কি অবশিষ্ট আছে, বেশিরভাগ মতো নষ্ট হয়ে গেছে। আমাদের যেহেতু আর্দ্র আবহাওয়া সব ধ্বংস হয়ে যায়, আবহাওয়া, তারপরে জল, বৃষ্টি, পানি, প্লাবন, হ্যাঁ, কতগুলো শহরে তো খুঁজেই পাওয়া যায়, এরকম হ্যাঁ, ঠান্ডা একটা হ্যাঁ। রাজধানী ছিল। আমি বহু চেষ্টা করেছি, ওর কোনো হদিস পেলাম না। গড়ে কিন্তু বিরাট একটা লাইব্রেরি ছিল, পণ্ড, এবং সেগুলো অনেকটা ছিন্ন পাওয়া ধ্বংস যায়। হয়ে গেছে, কিছু মানুষ উঠিয়ে নিয়ে গেছে। বলতে আকর গ্রন্থ বলতে এই রিয়াজুস সালাতিন, তাবাকাতে নাসি, হ্যাঁ, এরকম হাতে গোনা মুষ্টিমেয় exactly. কয়েকটা। তো আর শিলালিপি গুলা রয়ে গেছে। শিল্পীগুলো কিন্তু অনেকটা সেই শূন্যস্থান পূরণ করে, মানে একেবারে মৌলিক পর্যায়ে সে আমাদের তথ্যগুলো দিয়ে দেয়, এবং তার উপর ভিত্তি করে আমরা একটা সুন্দর ইতিহাস দেখতে পাই, যেন আমাদের সামনে চাক্ষুষ একটা প্রমাণ যে এভাবে 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 আস্তে আস্তে এগিয়ে গেছে। সবচেয়ে প্রাচীন শিলালিপি কোনটা পেয়েছেন কতদিন আগে? এটা হচ্ছে যে বললাম চাঁপাইনবাবগঞ্জ জেলার যে গোদাগাড়ি, যেটা সেখানে সুলতানগঞ্জ নাম ছিল, সেখানে একটা শিলালিপি, সেটা ফার্সি শিলালিপি, এবং আমার ধারণা মতে সেটা খ্রিস্টাব্দে 1210 থেকে 1213 মধ্যে হয়েছিল। সুলতান আলাউদ্দিন খলজি চমৎকার একটা যে হরদম ইয়াকি আয়েদ ও দিগার বারুরওয়াদ কাসীরা মাজাল নিস ইজাজ কুশওয়াত, একটা মরমী বার্তা রয়েছে, যেখানে হরদম কেউ আসছে আবার চলেও যাচ্ছে। এখানে কারো এই প্রকৃতি, এই নিয়ম এটা যে কেউ এখানে বসবাস করবে, স্থায়ীভাবে হবে না। কাজে কাজে তোমরা যদি কিছু করতে চাও, ভালো কাজ করো। দারুণ একটা মেসেজ ফার্সিতে, এবং এর কাব্যিক যে যে স্ট্যান্ডার্ড, যেটা মান অনেক উঁচু। আমার দুঃখ হয় যে এগুলো আমাদের বাংলাদেশে চর্চা হয়নি, ফার্সি ডিপার্টমেন্ট হয়তো বা যে টাকায় আছে, কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা এর মর্মটা ধরতে পারেনি, যে এর যে কাব্যিক যে বহিঃপ্রকাশ, সৌন্দর্য। যেটা তেমনিভাবে আরবি একটা, যেটা গড়ে যে মেয়ানাদ্দার একটা জায়গা ছিল, দাখিল দরওয়াজা, সেখান দিয়ে লাগানো ছিল, অতি উচ্চাঙ্গের সাহিত্যিক একটা নমুনা। সেগুলো আরবি বিভাগগুলো ধরতে পারেনি, সেগুলো যদি ধরতে পারতো। আর আমি এই বই তুলে ধরেছি, আশা করি আহ তাদের নজরে আসবে, এটা তারা বুঝতে পারবেন। বাংলায় সত্যিকার আরবি কাব্য চর্চা হয়েছে, সাহিত্য চর্চা হয়েছে, যেগুলোর নমুনা এগুলোর মধ্যে পাই। আর বই টইগুলো কিন্তু একরকম কোনো কিছুই নেই। নিস্তাবুদ হয়ে গেছে। না, অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। এই বইটা সত্যি সত্যি মানে আমাদের বাংলার ইতিহাসকে নতুন করে ভাবতে সাহায্য করবে, দেখতে সাহায্য করবে, এবং আমাদের নিজেদের প্রাচীন ঐতিহ্যের যে সমন্বয় ধর্মিতা এবং ইসলামের সঙ্গে যে বাংলার যে মিলন এবং এর যে ঔদার্য এবং সৌন্দর্য, ওগুলো তুলে ধরেছে, এবং অনেক কিছু নতুন করে আমাদের শেখাতে সাহায্য করবে বইটা। আমি মনে করি মোহাম্মদ ইউসুফ সিদ্দিক আরো বই লিখবেন, তিনি একটা নতুন বই লিখছেন বাংলার ইসলাম, সেটাও আমাদের নতুন কিছু দেবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, দর্শকদেরকেও ধন্যবাদ।